তারপরে দেখবেন যে কয়েকটা ক্লাস গেলে আপনারা একটার সাথে যে একটা সিকোয়েন্স, একটার সাথে যে একটা যুক্ত কিভাবে আসছে, কিভাবে কি হয়েছে, এই বিষয়গুলো তখন আলটিমেটলি ক্যাচ করতে পারবেন। প্রথম প্রথম আপনার কাছে একটু কষ্ট লাগতে পারে, হাবিজাবি মনেই হইতে পারে, কিন্তু ধৈর্য থাকতে হবে, ধৈর্যটা রাখতে হবে, ধরে রাখতে হবে, মেন কথা যেটা। ওকে, তো আশা করি যে আপনাদের সবার কাছে খাতা কলম আছে, এটা আর বলার কিছু নাই। আর সেই ক্ষেত্রে হচ্ছে এই 1 hour 30 minutes আমাদের কাছে খুবই মূল্যবান। এই সময়টুকুতে চেষ্টা করব যার যত কাজ আছে, যেহেতু এটা আমাদের অনলাইন সেশন, অনলাইনে পড়াশোনা, তো বিষয়টা যেন এরকম না হয় যে আমি মিউট করে রাখছি তো রাখছি, এবার মিউট করে রাখার পরে আমি আবার মুভি দেখতে বসে গেছি, খাইতে চলে গেছি, এটা করতেছি সেটা করতেছি, অন্য কাজ করতেছি, বা আমার তো ক্লাস রেকর্ড হচ্ছে আমি পরে শুনে নিব, এই টাইপের ইন্টেনশন যত আপনার মনে না আসে। চেষ্টা করবেন 1 ঘন্টা 30 মিনিটই একদম বসে থেকে তারপরে এখান থেকেই যা করার করা, মানে যতটুকু পারেন এখান থেকে এই 1 ঘন্টা 30-এর ভিতরেই শেষ করা। বুঝতে পারছেন? কারণ আপনারা এখানে কে কি করেন আপনাদের সাথে এখনো পরিচয় হই নাই আমি, হব একটু পরেই। তারপরে মোটামুটি ইয়ে করব। বুঝতে পারছেন আমার কথাটা, স্যার ম্যাডাম? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে ম্যাম। আচ্ছা, বুঝতে পারলে তাহলে এখন হচ্ছে আমরা গত সেশনে তো মনে হয় পরিচয় কিছুই হয়নি, তাই না? তাহলে আজকে যেহেতু আপনাদের নিয়ে আমাদের জার্নিটা, তাহলে কে কি করেন, কি করছেন, তারপরে এইখানে কেন নিজেকে মানে কিভাবে ইয়ে করে দেখতে চাচ্ছেন, ট্রেনার হিসেবে নাকি শুধু অ্যাসেসর হিসেবে, বুঝতে পারছেন? এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সবাই সবার সাথে পরিচয় হই, কারণ আগামী 1 মাস বলেন বা 1.5 মাস বলেন আমরা সবাই একসাথে স্টাডি করব। আবার দেখা গেছে যে আমি যে পড়াটা পড়াইছি আমি আপনাদের জন্য সবসময় অ্যাভেইলেবল না, একটা নির্দিষ্ট টাইমের জন্য আমি আপনাদের সাথে অ্যাভেইলেবল। তাহলে আলটিমেটলি আপনারা একে অপরের সাথে কি ক্লাসমেট, একটা বিষয় নিয়ে আলোচনা করে নেবেন, পার্সোনালি কমিউনিকেশন করে নেবেন, সেটা যেন শুধুমাত্র পড়াশোনাই হয় এরকম ভাবে বিষয়টা। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের পরিচয়টা হওয়া খুবই জরুরি। আমারটা তো সবাই বলছি, তো এখন আপনারা এখান থেকে যে আমার এখানে দেখা যাচ্ছে স্ক্রিনের নাম, আমারটা বাদ দিয়ে এখান থেকে সুন্দর করে একজন একজন নিজের পরিচয়টা দেন। এখানে ফার্স্টেই আছেন জেমস জোয়াব সরেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই, দেন গুড ইভিনিং। দেন আমার নাম হচ্ছে জেমস জোয়াব সরেন। আমি একজন ইঞ্জিনিয়ার, দেন অটোমোবাইল সেক্টরে। আমি বর্তমানে কর্মরত আছি হচ্ছে ব্র্যাক ড্রাইভিং স্কুল, সেটা হচ্ছে ব্র্যাকের একটা প্রতিষ্ঠান। এবং আমার আসলে জব নেচার হচ্ছে যে অটোমোবাইল নিয়ে, আসলে গাড়ি নিয়ে। এবং দেখা যাচ্ছে আমি লেভেল 1 অটো মেকানিক উপরে করা, এবং তাছাড়াও রিসেন্ট ড্রাইভিং উপর আবার একটা লেভেল দিতে যাচ্ছি রিসেন্ট। তো এরকম মোটামুটি অটোমোবাইল সেক্টরটা আমার আসলে জনপ্রিয়। আর আমি আসলে এর আগেও কাজ করছি অনেক সময়, যে আপনারা হয়তো নাম শুনছেন যে নিটল মোটরস, যেটা টাটা, সেখানে আমি সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। এবং এর আগে ছিলাম হচ্ছে উত্তরা মোটরস, যেটা আমরা সবগুলো চিনি হচ্ছে যে বাজাজ মোটরসাইকেল ছিল, সেটা তো আমি দীর্ঘ সময় সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তো মোটামুটি ট্রেনিং প্রফেশনে আছে হচ্ছে আমি প্রায় 12 বছর প্লাস হবে। তো এখন আসলে ট্রেনিং প্রফেশনাল থাকাও পরও দেখা যাচ্ছে যে আসলে মানে যেটা হচ্ছে প্রফেশনাল বলা যাবে না, যে আহ, প্রতিষ্ঠানের জন্য ট্রেনার, দেন হচ্ছে যে আসলে গভর্নমেন্ট বা এনএসডির কিন্তু আমরা ট্রেনার হতে পারিনি। তো এই লক্ষ্যে যে ট্রেনার হওয়ার জন্যই মূলত এই পার্টটা করা আমারও, যেন ভবিষ্যতে যেতে পারি, এবং সে কামনা করি আসলে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু একজন জেনে গেলাম যে আমাদের এখানে একজন ড্রাইভিং এর ইনস্ট্রাক্টরও আছে। সো কেউ যদি ড্রাইভিং শিখতে আগ্রহী হন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। ওকে, ওকে, ওয়েলকাম, আমি ওয়েলকাম সকলকেই। আচ্ছা। তারপরে হচ্ছে দেখেন এখানে আছেন রবিউল ইসলাম। স্যার আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল আলম। আমি এফএনডি প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন নিয়ে লেভেল 3 কমপ্লিট করেছি, এবং একটা রিসোর্টে বর্তমানে শেফ হিসেবে কর্মরত আছি, অ্যাজ এ শেফ। এখন আমি চাচ্ছি যে ট্রেনার এবং অ্যাসেসর দুইটাতেই মুভ করার জন্য, মিস আপনার মতন বেসিক্যালি। তো
আমি এবং পাশাপাশি আমি ফিলোসফিতে অনার্স করছি মাশাআল্লাহ। তিতুমির সরকারি কলেজে। এবং আমি মিস আপনার মতো এখন ট্রেনার ইন্ডাস্ট্রিতে প্রায় 2 বছর ধরে আছি, হোটেল ইন্ডাস্ট্রিতে। এখন ট্রেনার এবং অ্যাসেসর হিসেবে শিফট করার চেষ্টা করছি। এই আচ্ছা হচ্ছে আমার পরিচয় সাক্ষাৎ। ধন্যবাদ মিস। আচ্ছা, কালকে কি শেফ ডেতে যাচ্ছেন কোথাও? কোথাও যাচ্ছি না মিস, আমি নিজেকে বন্দি করে রাখছি আপাতত কালকের জন্য। আচ্ছা, বুঝতে পারছি, ব্যাপার না। ওকে, তারপর শাহনওয়াজ ভাইয়ের পরিচয় আমার দরকার নাই। এরপরে আছে মিয়া বাইজিদ। বাইজিদ স্যার আছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ম্যাম, আমি একটু পরে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি ঠিক আসলে আছে। একটু বাইরে আছি, তো ওই জন্য আশেপাশে অনেক শব্দ আছে, এই জন্য আর কি একটু পরে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা। রাফিউল ইসলাম স্যার আছেন? Yes, আসসালামু আলাইকুম। অলরেডি দেখতে পাচ্ছেন আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম। আমি একজন সিএস স্টুডেন্ট, অলরেডি 1.5 বছর আমার ফিনিশ হয়েছে। আমার সিএ 3টা লেভেলের মধ্যে ফার্স্ট লেভেল কমপ্লিট। এছাড়া আমি ফ্রিল্যান্সিং ফর অ্যাকাউন্টিং কোর্স করেছিলাম লাস্ট ব্যাচে, লেভেল 4। এছাড়া আমার পূর্বে কিছু এক্সপিরিয়েন্স আছে, যেমন আমি স্টুডেন্ট অবস্থা থেকেই একটা কোচিং এর সাথে ছিলাম, সেখানে ইনভিজিলেটর হিসেবে কাজ করেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসেসও নিয়েছি। তাছাড়া আমার ফার্মে আমি উইকলি স্যাটারডেতে একটা করে ট্রেনিং সেশন কন্ডাক্ট করি আমি স্যারের, যিনি প্রিন্সিপাল। তো ফ্রিল্যান্সিং ফর অ্যাকাউন্টিং কোর্সটা যখন করছিলাম, তখন একটা ফিজিক্যাল ক্লাসে শাহনওয়াজ ভাই আমাকে একটা ক্লাসের ডেমো দিতে বলেছিলেন, যে দেখেন আপনি পারেন কি। তো তখন ডেমোটা দিতে যে মনে করলাম যে যদি আমি এই সেক্টরেও আগাই, তাহলে হয়তো ট্রেনার হিসেবে একটা ভালো কিছু দিতে পারবো। এই জন্য এই কোর্সটা বেছে নেওয়া। ধন্যবাদ। ইনশাআল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। এরপর হচ্ছে রুকাইয়া ইসলাম তানহা ম্যাডাম আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। জি। ম্যাম, আতিফা ইসলাম তানহা বলছিলাম। আমি আইটি সেক্টরে কিছু কিছু লেভেল করা হয়েছে, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, আর গ্রাফিক ডিজাইনিং লেভেল 3, আর হচ্ছে আইটি সাপোর্ট। আমি চাচ্ছিলাম যে ট্রেনারের জন্য আমি সেভাবে কোথাও এখন অ্যাপ্লাই করিনি। আমি তার জন্যই সিবিটি দিতে এসেছি, মানে এনএসডি তে যদি কোথাও অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, বুঝতে পারছি। আমার পড়াশোনা হচ্ছে জেনারেল লাইনে। আমি অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এর ওপর পড়াশোনা করেছি, আর আমি হচ্ছে এলসিবিএস থেকে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং দিয়েছিলাম আচ্ছা, বুঝতে লেভেল পারছি। 4। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। ইনশাল্লাহ আশা করি এই এনএসডিএ ছাড়াও কিন্তু অনেক জায়গায় নর্মালি নিচ্ছে, বুঝতে পারছেন, ট্রেনার না, কিন্তু নেয়। সো জি ম্যাম, জি ম্যাম, হচ্ছে আমার কিছু কিছু জায়গা থেকে আসছিল অবশ্য, ই লার্নিং অ্যান্ড আর্নিং থেকে, যেখানে গ্রাফিক ডিজাইন আছে আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে ওখানে ট্রেনার হিসেবে। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি সিবিটি এটা দেওয়ার পরে সব জায়গায় মানে অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম ম্যাম। আচ্ছা, এটা আরো ভালো একটা ডিসিশন। এটা হচ্ছে আমার সিবিটি এটা থাকলে ম্যাম সব জায়গায় সম্মানটা একটু বেশি পাওয়া যাচ্ছে। যদি আল্লাহ যদি করে, আমার এবার ফার্স্ট, হ্যাঁ, সিবিটি আমি জানি না আল্লাহ কি করবে, কিন্তু আল্লাহ খবর যে আমার রিঅ্যাসেসমেন্ট দেওয়া লাগে, আমি আল্লাহর কাছে এটাই চাই। আচ্ছা, সমস্যা নেই। আপনি জাস্ট ডেডিকেটেড থাকলে আমার মনে হয় না যে আপনারা রিঅ্যাসেসমেন্ট লাগবে। আল্লাহ আপনাকে প্রথমবারে কবুল করে ফেলবে, টেনশন নেন না। ইনশাআল্লাহ রইল। জাস্ট মানে প্রতিদিন পড়া প্রতিদিন করতে হবে। এটা একটু হার্ড আছে, টাফ আছে, বাট ওইভাবে যাওয়া যাবে না, পিছায়া পড়া জি যাবে ম্যাম। না। একদম জি ডেডিকেটেড ম্যাম। করতে হবে। ওকে, জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা। সঞ্জিদা ম্যাডাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সানজিদা ইসলাম বর্ষা। তো আমার পড়াশোনা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টে। এরপর হচ্ছে আমি কিছু কিছু জায়গায় জব করেছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ভলেন্টিয়ার হিসেবে ছিলাম।
ওইখানে হচ্ছে কেয়ার গিভিং রিলেটেড অনেক কাজ করা হয়েছে। পরে যখন আমি এই রিলেটেড ট্রেনিং পাই, তো লেভেল 2 এর জন্য মানে লেভেল 2টা করি। আর হচ্ছে আমার দেশের বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, এর জন্য আরো লেভেল 2টা করা হয়। এরপরে আমি এই সিবিটি অ্যান্ড এর সম্পর্কে জানতে পারলাম, অ্যান্ড তখন মনে হলো যে আমি সুইটেবল ট্রেনার অ্যান্ড অ্যাসেসর দুইটা হওয়ার জন্য। তো এর আগেও আমি ট্রেনিং করেছিলাম, এরপরে আমার পার্সোনাল কারণে অনেক গ্যাপ হয়ে গিয়েছিল, এর জন্য আমি আবার রিনিউ করার জন্য এখানে আবার ভর্তি হইলাম। ইনশাল্লাহ ম্যাডামই আমার টিচার ছিল এর আগে। তো যখন শুনতে পারলাম যে ম্যাডামই ক্লাস নেবে, তখন তো আমি আরো খুশি হয়ে গেছিলাম। যদিও এইখানের খোঁজও আমি ম্যাডামের মাধ্যমে পাইছি, ম্যাডামকে আমি অনেক জ্বালাইছি এর আগেও, ইনশাল্লাহ এবার না, জ্বালাবো। কিছুই না। ম্যাডামকে যখন যখন নক দিছি আমি পাইছি, আলহামদুলিল্লাহ। আমি হ্যাপি ম্যাডাম যে এই ক্লাস করাচ্ছে। যাই হোক, এটা দেখি আস্তে আস্তে কথা বলতে বলতে আসলে সবার সাথে অনেক ভালো মতো পরিচয় হওয়া উচিত। আচ্ছা, ইনশাআল্লাহ। থাক, আর বললেন না, থাক। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। এরপরে হচ্ছে সুমিত স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। আমার নাম সুমিত দাস জয়। আমি বিবিএমবিএ কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং এর উপরে। আমি বর্তমানে ওসমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর অ্যাকাউন্টস অফিসার হিসেবে নিয়োজিত আছি। আর আমি অটোমোবাইলস লেভেল 1 করেছিলাম। আর এই কিছুদিন আগে এলসিবিএস থেকে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এ 4 করেছি। আচ্ছা, এই তো। ওকে। এখন ওই যে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর আপনি হচ্ছেন ট্রেনার বা অ্যাসেসর হতে চাচ্ছেন, এর জন্য এখানে আসা। জি ম্যাম। প্রসেসটা জানেন তো নাকি? জি ম্যাম, ওই দিন তো ফার্স্ট যেতে বললেন। আচ্ছা, কারণ মাঝখান থেকে আমি আবারও সবার উদ্দেশ্যে একটু বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই জানেন অনেকেই জানেন না, তারপরে আমি বলে রাখি সেটা। আমাদের এই লেভেল 4 সিবিটি অ্যান্ড এ, এটা কিন্তু আপনি স্কিল পার্টের সাথে কোনো পড়া এখানে পাবেন না। এখানের পড়াশোনাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে যে অকুপেশনেরই থাকেন না কেন, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এখানে কিন্তু অনেকে অনেক অকুপেশন থেকে আসছেন, এক একজন এক এক অকুপেশন। তো এক একজন এক এক অকুপেশন থেকে এসে এখানে আপনাদের একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ট্রেনার হওয়া। তো ট্রেনার হওয়ার জন্য আসছেন। তো পড়াশোনা কিন্তু অকুপেশন রিলেটেড থাকবে না, যারা ট্রেনার না বিশেষ করে তাদের জন্য বলতেছি। ওকে, এখন কি বাইজিৎ স্যার এখন কি বলতে পারবেন নাকি? জি ম্যাডাম। বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাইজিৎ বলছিলাম। আমার পড়াশোনা হচ্ছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু জব করা হয়েছে হচ্ছে সবসময় আইটি সেক্টর গুলাতেই। আর বর্তমানে হচ্ছে কুষ্টিয়া টিটিসি তে হচ্ছে ট্রেনার হিসাবে আছি গ্রাফিক্স ডিজাইনে। আর পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং করা হয় আর কি, এসইও এবং কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করি। আর ইউএস এর জার্নাল গুলাতে আমার প্রায় 200-র উপরে আর্টিকেল পাবলিশ আছে। বাহ, কোথায় আছেন বলছেন এখন? এখন আছি হচ্ছে কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ও আচ্ছা আচ্ছা। লালন মেলা কি গেছেন না শেষ হয়ে গেছে? হ্যাঁ, লালন মেলায় গেছিলাম শুক্রবারে, যে ভিড়, অবস্থা খারাপ লালন মেলায়। আচ্ছা, ঠিক আছে। সবার সাথে সবাই পরিচয় হয়েছেন, আশা করি ভালো লাগলো সবারই। আমারও ভালো লাগছে আসলে। নতুন নতুন মানুষ, নতুন নতুন লার্নার আমার অনেক ভালো লাগে, বুঝতে পারছেন? তো আমরা এখন আমাদের একটু পড়াশোনায় আসি। সেটা হচ্ছে আমি আপনাদের সিএস বলেন, তারপর সিবিএলএম বলেন, এগুলোর সব সফট কপি আপনাদের গ্রুপে প্রোভাইড করে দিব। আপনারা একটু কাইন্ডলি এগুলোকে প্রিন্ট করে নেবেন। যদি কারো কাছে পূর্বের থেকে থাকে তো সেই পূর্বের গুলাই পড়া শুরু করবেন। আর কারো কাছে যদি না থাকে সেটা নিজ দায়িত্বে মানে সিবিএলএম গুলো প্রিন্ট করে নেবেন, বুঝতে পারছেন? প্রিন্ট করে, কারণ আজকে প্রথম দিন, আজকের জন্য কিছু বলবো না, নেক্সট সেশনে সবার সামনে আমি সিবিএলএম চাই। সিবিএলএম ছাড়া আপনাদের ফোনে ফোনে কখনোই পড়াশোনাটা হবে না। সিবিএলএম থাকবে, সিবিএলএম এ কলমের কালি দিয়ে দাগাবেন, হ্যান্ড নোটস থাকবে, লিখবেন, তখনই কিন্তু আপনার এটা হবে। ওকে,
এবার দেখেন আমরা একটু যাই, দেখেন এটা হচ্ছে আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি কথার মানে হচ্ছে আমাদের যোগ্যতা, আর স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মানদণ্ড। আমরা যে লেভেলটা শিখতে এসেছি সিবিটি অ্যান্ড এ, এইটার একটা মানদণ্ড আমাদের ফলো করতে হবে। এখন যদি বলেন যে মানদণ্ড কি, যোগ্যতার মানদণ্ড কি বা কম্পিটেন্সি কি, এই কথাটাগুলোর সাথে আপনারা কিন্তু নতুন, তো এগুলো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ সিলেবাসের মতো। সিলেবাস, আমরা স্কুল বলেন কলেজে বলেন, আমাদের কিন্তু একটা গাইডলাইন ছিল, সিলেবাস ছিল। আমাদের যখন পরীক্ষা আসতো তখন কিন্তু আমরা সেটা দেখে দেখে, ওই সিলেবাসটা দেখে দেখে কোন টার্মে বা কোন প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক কোন সাময়িকে কতটুকু পড়া পড়তে হবে, ওই সিলেবাস দেখে গাইডলাইন ফলো করে করে পড়তাম না। তো আমাদের লেভেল 4 এর একটা গাইডলাইন হচ্ছে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যাকে আমরা সংক্ষেপে বলি সিএস। আমরা এখানে কিছু অ্যাব্রিভিয়েশন পড়ব, সেই অ্যাব্রিভিয়েশনগুলোর নামও আমি আপনাদের একটু বলে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন কিছু কিছু জায়গার। ওকে, তো ফার্স্ট অফ অল আজকে যেহেতু আমাদের প্রথম দিন, আমরা একটু আমাদের এই যে মানে সিবিটি সিস্টেম, সিবিটি বলতে বোঝাচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সিস্টেমটা বা টিভেট সিস্টেমটা, এটা কেন আমাদের ট্রেডিশনাল সিস্টেম থেকে একটু আলাদা। ট্রেডিশনাল সিস্টেম বলতে বোঝাচ্ছে আমাদের যে জেনারেল লাইন এডুকেশন সেটা, আর টিভেট সিস্টেমটাকে বা সিবিটি সিস্টেমটাকে বোঝাচ্ছে আমাদের কারিগরি শিক্ষা যেটা, সেই লাইনটা। তো এইটা কেন আলাদা আমরা এখন এটা একটু দেখব। এটা হচ্ছে আপনারা আপনাদের একটা গ্রুপ আছে, সো এইটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে একজন ওই গ্রুপে দিয়ে দিবেন, আর পরবর্তীতে এটা আপনাদের খাতায় তুলে ফেলবেন। এগুলো কিন্তু ফোনে রাখা যাবে না কোনো স্ক্রিনশট। তো দেখেন ট্রেডিশনাল সিস্টেমে আমরা ট্রেড কথা বলি, এক একজন এক একটা ট্রেড নিয়ে কাজ করে, কিন্তু আমাদের সিবিটি সিস্টেমে আমরা এই ট্রেডটাকে অকুপেশন বলি। ওকে, ট্রেডিশনাল সিস্টেমে আমরা এক্সাম কথাটা ইউজ করি, এক্সাম, কিন্তু আমরা কিন্তু সিবিটি সিস্টেমে বা আমাদের টিবেটে যেটা আছে সেটাতে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট কথা বলি, আমরা কখনোই এক্সাম কথা আনি না। আমাদের ট্রেডিশনাল সিস্টেমে দেখেন পাস বা হচ্ছে গিয়ে ফেইলের কথা বলি, যে আমরা যখন কোনো আমাদের রেজাল্ট দেয় তখন আমরা বলি আমরা পাস করছি, কিন্তু আমাদের সিবিটি সিস্টেমে পাস কোনো ওয়ার্ড নেই, আমরা বলি কম্পিটেন্ট। ওকে, আর ফেইল করলে বলি নট ইয়েট কম্পিটেন্ট, তার মানে আমি এখনো যোগ্যতা অর্জন করি নাই। ওকে, তারপরে দেখেন এই যে রি এক্সাম, এটাকে আমরা বলি রি অ্যাসেসমেন্ট। এরপরে ট্রেডিশনাল সিস্টেমে আমরা বুক বলি, বুক বই যেটা আর কি, কিন্তু সিবিটি সিস্টেমে আমরা বুক বলি না, আমরা বলি এটাকে সিবিএলএম, সিবিএলএম, দ্যাট মিনস কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। ওকে, তারপরে দেখেন ট্রেডিশনাল সিস্টেমে আমরা সাবজেক্ট বলি, সাবজেক্ট মানে কি বিষয়, কিন্তু আমরা আমাদের সিবিটি সিস্টেমে এটাকে বলি ইউনিট অফ কম্পিটেন্সি বা সংক্ষেপে বলি ইউওসি। তারপরে দেখেন ট্রেডিশনাল সিস্টেমে আমরা বলি প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থেকে থাকি তাহলে আমাদের ওই যে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল ল্যাব এই কথা বলে থাকি, ঠিক না? কিন্তু আমাদের সিবিটি সিস্টেমে এই প্র্যাকটিক্যাল কাজগুলোকে আমরা বলে থাকি ডেমোস্ট্রেশন। তারপরে দেখেন ট্রেডিশনাল সিস্টেমে আমরা ওয়ার্ক বা টাস্ক কথা ইউজ করি, কোনো একটা কাজকে আমরা ওয়ার্ক বলি বা টাস্ক বলি। তো সিবিটি সিস্টেমে আমরা জব বলি, সিবিটিতে আমরা কি বলি, জব বলি। ওকে, তারপরে দেখেন ট্রেডিশনাল সিস্টেমে আমরা ক্লাস টেস্ট বলি, আমাদের যে ক্লাস টেস্টগুলো নেওয়া হয় এটা সবাই জানি আমরা, সেগুলো বলি, কিন্তু আমরা সিবিটি সিস্টেমে এটাকে বলি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা আমাদের মানে মানে ট্রেনিং চলাকালীন প্রোগ্রেস যাচাই বাছাই করার জন্য নেওয়া হয়। তারপরে দেখেন ট্রেডিশনাল সিস্টেমে আমরা বলি হচ্ছে ফাইনাল এক্সাম, যেটাকে আমরা সিবিটি সিস্টেমে বলি সামেটিভ
অ্যাসেসমেন্ট। দ্যাট মিনস এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট যদি বুঝতে চান তাহলে সেটা ইজি ভাষায় বলবো, এই যে আমি যে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, তাহলে আমি এই ট্রেনিং চলাকালীন যদি কোনো অ্যাসেসমেন্ট আপনাদের নেই তাহলে সেটা হবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এবং ফাইনালি একজন সার্টিফাইড অ্যাসেসর আসবে না, আপনাদের একটা অ্যাসেসমেন্টের ডেট পড়বে, দেন সেই ডেটে একটা অ্যাসেসর আসবে, ওই অ্যাসেসর এসে যে অ্যাসেসমেন্টটা নিবে সেটাকে আমরা বলতেছি সামেটিভ অ্যাসেসমেন্ট বা ফাইনাল এক্সাম। মানে সিবিটি ভাষায় না, ট্রেডিশনাল ভাষায়, সিবিটি ভাষায় বলি আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট। এরপরে দেখেন আমাদের ট্রেডিশনাল সিস্টেমে আমরা বলি কি ক্লাস, মানে আজকে ক্লাসে যাব না বা আজকে ক্লাস নাই, এই টাইপের কথাবার্তা। কিন্তু এই ক্লাসটাকেই আবার আমরা আমাদের সিস্টেমে বলি সেশন। সেশন কথা বলি, গতকালকের সেশন, এভাবে করে সেশন কথা ইউজ করি। এরপরে দেখেন আমাদের ট্রেডিশনাল সিস্টেমটা হচ্ছে টিচার সেন্টারেড। টিচার সেন্টারেড বলতে বোঝাচ্ছে এখানে দেখেন টিচারের প্রায়োরিটিটা বেশি থাকে, টিচারের মন মর্জিটা বেশি থাকে, টিচার যেভাবে চায় তার সিস্টেমটা, তার ট্রেনিং এর সিস্টেমটা সেভাবে করে দেয়। এখানে লার্নারের তেমন কোনো অ্যাপ্রোচ বা কথাবার্তা তেমন একটা শোনে না, বুঝতে পারছেন? কিন্তু আমাদের সিবিটি সিস্টেম এরকম না, আমাদের সিবিটি সিস্টেমটা হচ্ছে লার্নার সেন্টারেড। দ্যাট মিনস আমরা লার্নাররা যেভাবে চাপো সেই সুযোগ সুবিধা অনুযায়ী আমাদের যে ট্রেনাররা থাকবে তারা ইয়ে করবে, ব্যবস্থা করবে। ওকে, এছাড়াও আরো অনেক বড় বড় সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমাদের ট্রেডিশনাল সিস্টেমে কিন্তু সবকিছুর একটা বয়সের বাধা থাকে, ব্যারিয়ার থাকে, কিন্তু আমাদের ট্রেডিশনাল সিস্টেমে কোনো ব্যারিয়ার নাই। আপনি ধরেন একটা স্কিল অর্জন করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার স্টার্টিং এর বয়স আছে। দ্যাট মিনস আপনার যদি 16 বছর হয় তাহলে আপনি 16 বছর পার হওয়ার পর থেকেই আপনি যে কোনো স্কিলে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। দ্যাট মিনস আপনার এই টিবেট সেক্টরে মানে বয়স, শুরুর বয়সটা আছে কিন্তু শেষের কোনো বয়স নাই। দ্যাট মিনস আপনার বয়স 16 হোক, 32 হোক, 60 হোক বা 70 হোক, আপনার যদি ইচ্ছা থাকে, মনোবল থাকে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওই আছে না যে একটা 35 বছর পর্যন্ত সে করতে পারবে, এরপরে সে করতে পারবে না, এরপরে আর সে কোনো ট্রেনার হইতে পারবে না, অ্যাসেসর হইতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, এরকম কোনো ব্যারিয়ার বাধা আমাদের এই সিবিটি সিস্টেমে নাই। যে যেই বয়সেরই হোক না কেন, স্টার্টিং বয়স তার 16 হইতে হবে, তারপরে যে যেই বয়সেরই হোক না কেন সে শুরু করতে পারবে, একটা স্কিল অর্জন করে এই লেভেল 4 মানে সে করতে পারবে। ক্লিয়ার? আমাদের সিবিটি সিস্টেম আর ট্রেডিশনাল সিস্টেমটা কি বুঝতে পারছি একটু আলাদা কেন? জি ম্যাডাম। আচ্ছা, তারপরে দেখেন আজকের পর থেকে কিন্তু আজকে বলেন বা আরো 2-1 দিন সময় দিব, যেহেতু আপনারা একদমই নতুন, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ভাষা মনে রাখতে হবে। যেমন সিবিএলএম, আমি কিন্তু আপনাদের সব সময়, সিবিএলএম মানে কি, ট্রেডিশনাল সিস্টেমে বুক, আর আমার সিবিটি সিস্টেমে কি, সিবিএলএম কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। আমি কিন্তু আপনাদের নেক্সট থেকে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল কথাটা বলবো না, বা আমি আপনাদের বুকও বলবো না। আমি বলবো যে আমি আজকে অত নাম্বার সিবিএলএম পড়াবো, অমুক সিবিএলএম পড়াবো, তমুক সিবিএলএম পড়াবো, সিবিএলএম কথাটা আমি ইউজ করব। তারপরে আমি মানে ইউনিট অফ কম্পিটেন্সি বলবো বা মাঝে মাঝে ইউওসি বলবো, বুঝতে পারছেন? মানে শর্ট ফর্ম ইউজ করব। তারপরে আমি সিএস বলবো, সিএস। আমি কিন্তু বারবার বলবো না কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এগুলো বলবো না, আমি কিন্তু সিএস কথাটা বলবো। ওকে, এইটুকু বুঝতে পারছি? এইটুকুর এগেইনস্টে কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু জানতে চান? আচ্ছা, কেউ জানতে চায় না, ভালো লার্নার। এবার আসেন, তাহলে সিএস কি বলছিলাম স্যার ম্যাডাম? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা তাহলে কি?
ট্রেনার অর অ্যাসেসরের মানদণ্ড, এটা ট্রেনার আর অ্যাসেসরের মানদণ্ড না, কার্যক্রমের সিলেবাস, সিভিটি সিলেবাস বলতে পারেন। বা আমরা যে এই যে লেভেল 4 করব, কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা করব, তাহলে এই ট্রেনিংটা করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে, তারপরে কিভাবে এটা পারফর্ম করতে হবে, এইটার উপর একটা গাইডলাইন। এটা হচ্ছে একটা গাইডলাইন। ওকে, তো একটা কথা হচ্ছে আগে আমার বুঝতে হবে কম্পিটেন্সি। কম্পিটেন্সি মানে কি? যোগ্যতা। কম্পিটেন্সি হচ্ছে যোগ্যতা। তাহলে আগে আমাকে এই যোগ্যতার বিষয়টা সম্পর্কে জানতে হবে। এই যে শুধুমাত্র কম্পিটেন্সি, আমাদের দুইটা ওয়ার্ড একটু আলাদা আছে। একটা হচ্ছে যোগ্যতা, আরেকটা হচ্ছে যোগ্যতার মানদণ্ড। এই দুইটা কথা কিন্তু আলাদা। যোগ্যতাটা হচ্ছে শুধুমাত্র কম্পিটেন্সি, আর যোগ্যতার মানদণ্ডটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে আমাদের যোগ্যতা আর যোগ্যতার মানদণ্ড, দ্যাট মিনস কম্পিটেন্সি আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, দুইটা কি এক নাকি আলাদা? স্যার ম্যাডাম, আলাদা। দুইটা কিন্তু আলাদা আলাদা। তাহলে সবার আগে আমরা শিখবো হচ্ছে কম্পিটেন্সি, দ্যাট মিনস যোগ্যতা। তাহলে আমার যদি একটা ডেফিনেশন আমি দাঁড় করাই, সেটা হচ্ছে কম্পিটেন্সি ইজ দ্য কম্বিনেশন অফ নলেজ, স্কিলস, অ্যাটিটিউড টু পারফর্ম এ জব অর টাস্ক। তাহলে কম্পিটেন্সি কি? একটা কম্বিনেশন। কিসের কম্বিনেশন? নলেজ, স্কিল, অ্যাটিটিউড। এই নলেজ, স্কিল, অ্যাটিটিউডটাকে আবার মানে শর্ট ফর্মে KSA বলে, KSA। ওকে, তাহলে কম্পিটেন্সি হচ্ছে একটা কম্বিনেশন, ওকে, বা সমন্বয়। কিসের সমন্বয়? নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়, যেটা আমার কি করে? একটা টাস্ক বা জব করতে সাহায্য করে। আমি একটা কাজ করব, জব বা টাস্ক করব, তাহলে সেটা করতে আমার যে নলেজ, স্কিল, অ্যাটিটিউডটা প্রয়োজন, সেটার কম্বিনেশনটাকেই কি বলছে? যোগ্যতা বলছে। ওকে, হ্যাঁ বা না কিছু একটা বলেন। ওকে ম্যাডাম। তাহলে ওকে এটা ম্যাডাম। নেন। সবসময় মিউট করে রাখতে হচ্ছে, তো এটার জন্য হ্যাঁ বলে শোনা যাচ্ছে না। আচ্ছা, যদি কষ্ট হয় একটা কাজ করবেন, সেটা হচ্ছে হ্যান্ড রেজ করে বলে দেবেন। আমি যখন বলবো যে বুঝতে পারছেন, তখন হ্যান্ড রেজ করলেই হয়ে যাবে। আপনাদের একটা হ্যান্ড রেজের অপশন আছে, এটা করলেই তাহলে আমি বুঝতে পারবো। কারণ মাঝে মাঝে রেসপন্স না করলে আমি আসলে লাইনে আছি কিনা এটাও তো বোঝা যাবে না, এর জন্য। ওকে, আচ্ছা, এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কি লিখছেন? ডেফিনেশনটা কি লিখছেন? আচ্ছা, লিখছেন। তাহলে এখন আপনার একটা প্রশ্ন আসে বলতে এটা আগে আসতো, কিন্তু তারপরও আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে যে কম্পিটেন্সি কি, আর কম্পিটেন্সির উপাদানের আবার ইংলিশে বলে কম্পোনেন্ট। কম্পিটেন্সির কম্পোনেন্ট কয়টা? কম্পোনেন্ট কথার পাশে লিখে রাখবেন। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান। তাহলে কম্পিটেন্সির উপাদান কয়টা বা কয়টা উপাদান নিয়ে কম্পিটেন্সি গঠিত হয়? সেটা হচ্ছে 3টা উপাদান নিয়ে। একটা কম্পিটেন্সি গঠিত হয় 3টা উপাদান নিয়ে, বা কম্পিটেন্সির কম্পোনেন্ট হচ্ছে 3টা। সেটা হচ্ছে এখানে দেওয়াই আছে সংজ্ঞার ভিতরে। একটা হচ্ছে নলেজ, আরেকটা স্কিল, আরেকটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। তাহলে কম্পিটেন্সি কাকে বলে একটু বলেন তো? কম্পিটেন্সি কাকে বলে? Competency is the combination of knowledge, skills, and attitude তারপরে কি? to perform a specific task. টু পারফর্ম এ জব, এটা বলতে Task. হবে লাস্টে, To কিন্তু perform a task. জব বা টাস্ক আচ্ছা। একই কথা, কিন্তু এটা বলতে হবে যে একটা কাজ সম্পূর্ণ করার জন্য আমার যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড লাগতেছে, সেটাকে আমি কি বলবো? কম্পিটেন্সি বলবো। তাহলে কম্পিটেন্সির কম্পোনেন্ট কয়টা? 3টি ম্যাডাম। 3টা. 3টা। কি কি? নলেজ, Knowledge, skills, attitudes. অ্যাটিটিউড। এটুকু ক্লিয়ার? Clear. এইবার আসি হচ্ছে আমি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে কম্পিটেন্সি কিন্তু আমি যোগ্যতা বলছি, তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা কি দাঁড়ায়?
যোগ্যতার মানদণ্ড। দ্যাট মিনস আপনি যে কম্পিটেন্সিটা বা যে যোগ্যতা অর্জন করবেন, এটা কিসের উপর অর্জন করবেন, বুঝতে পারছেন? সেইটার মানদণ্ডটাই হচ্ছে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে আপনি একটা যোগ্যতা অর্জন করবেন, তাহলে এই যোগ্যতাটা কিসের উপর অর্জন করবেন, বা এই যোগ্যতাটা অর্জন করতে গেলে আপনার কি কি লাগবে, তাহলে ওইটার একটা লিস্ট থাকবে না, বা একটা গাইডলাইন থাকবে না, বা একটা মানদণ্ড থাকবে না? ওই মানদণ্ডটাকেই বলা হয়েছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে আমি যদি এটাকে সুন্দর মতো বাংলায় বলতে চাই গুছায়া, তাহলে আপনারা একটু লিখে নেন যে একটা কাজ করতে গেলে কি পরিমাণ নলেজ, স্কিলস, অ্যাটিটিউড লাগবে তার লিখিত বিবরণকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে। আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে একটি কাজ করতে গেলে কি পরিমাণ নলেজ, স্কিলস, অ্যাটিটিউড লাগবে তার লিখিত বিবরণকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে। লিখেছেন? কেউ কি লিখেছেন? জি ম্যাম, জি ম্যাম লিখেছি। কি লিখছেন বলেন তো, কেউ একজন আমাকে রিপিট করেন। কি কাজ করতে গেলে কি পরিমাণ নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড লাগবে তার লিখিত বিবরণকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে। বুঝা গেছে? তাহলে জি। আপনি, ওইটা ছিল আপনার যোগ্যতা। একটা কাজ করতে গেলে মানে আপনি যে নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে কাজটা করবেন, ওটা হচ্ছে আপনার কি যোগ্যতা। তাহলে এই যোগ্যতাটাকে যদি আবার অর্জন করতে চান, তাহলে কি পরিমাণ নলেজ লাগবে, কি পরিমাণ স্কিল লাগবে, কি পরিমাণ অ্যাটিটিউড লাগবে, এটা অলরেডি আপনাকে একটা গাইডলাইন আকারে বলে দিবে, দেওয়া থাকবে। ওকে, তো সেইটাকে আবার বলছি আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে আমার কম্পিটেন্সি অর্জন করতে গেলে অবশ্যই কি লাগবে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লাগবে, কারণ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ছাড়া তো আমি কোনো কিছু পারবো না। নাহলে আমি কিসের উপর ভিত্তি করে আমি শিখবো, কিসের উপর আন্দাজে তো আর আমি শিখতে পারবো না। আমার তো অবশ্যই একটা গাইডলাইন লাগবে। হাত তুলছেন, কিছু বলবেন নাকি বুঝছেন দেখে হাত তুলছেন? ম্যাডাম বুঝছি দেখে হাত তুলছি। আচ্ছা, আচ্ছা দেখেন, তাহলে আমার কম্পিটেন্সি আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি এক? স্যার, ম্যাডাম, মানে না ম্যাডাম, না, কিছুটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে আমাকে একটু বলেন তো। শুনেন, পার্থক্য তিনটা ক্লাস আমি একটু স্লো যাব, কারণ আমি চাইলে কিন্তু দ্রুত যেতে পারি, কিন্তু আমার 2-3টা ক্লাস স্লো যাবে এই কারণে, কারণ আমার এই যে মানে বেসিক যে জিনিসটা, এটা আপনাদের আয়ত্তে আসতে হবে, যার কারণে ওইটা একটু স্লো যাব। এগুলো আগে পুঙ্খানুপুঙ্খ বেসিক না বুঝলে কিন্তু আমি পরবর্তীতে আপনাকে প্রেশার দিতে পারবো না, চাপ দিতে পারবো না, আপনি নিতে পারবেন না, কিছু বুঝবেন না। ওকে, তাহলে আমাকে এখন কম্পিটেন্সি আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এক কেন না, এটা আমাকে কম্পিটেন্সিটা ম্যাডাম সহজভাবে বলেন, কে বলতে বলেন? গেলে আমি বলতে চাই ম্যাডাম। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, কম্পিটেন্সিটা সহজভাবে বলতে গেলে হচ্ছে ম্যাডাম আমার কি পরিমাণ নলেজ, স্কিল, অ্যাটিটিউড এগুলা যে জানা থাকতে হবে, সেটা হচ্ছে যে কম্পিটেন্সি। আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা হচ্ছে ওইটা আমার কতটুক পরিমাণে জানা থাকতে হবে, সেইটার যে মানদণ্ড সেটা হচ্ছে সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ভেরি গুড। ওকে, হয়েছে? আর কেউ বলতে চাচ্ছেন? ম্যাডাম আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করি। হ্যাঁ বলেন, সবাই এখানে বলতে পারবেন। কম্পিটেন্সি হচ্ছে নলেজ, মানে আমাদের কিছু শিখতে হলে কি পরিমাণ নলেজ, স্কিল, অ্যাটিটিউড লাগবে একটা কাজ সম্পন্ন করার জন্য, সেটা। আর
কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে সেই নলেজ, স্কিল, অ্যাটিটিউডের একটি লিখিত বিবরণ। এক্স্যাক্টলি। আর কেউ? জেমস স্যার কি বলবেন একটু? জেমস স্যার। হ্যাঁ ম্যাম। আচ্ছা, কম্পিটেন্সি যেটা বলা হচ্ছে যে আসলে একটা কাজের জন্য আমার যে কি পরিমাণে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড আছে সেটা হচ্ছে কম্পিটেন্সি। আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে যে একটা কাজ করতে গেলে যে নলেজ, স্কিলের বা অ্যাটিটিউডের যে লিখিত বিবরণটা আমাদের আছে বা লাগবে সেটাকে বোঝা হচ্ছে সিএস। আচ্ছা, তাহলে আশা করি এই দুইটা জিনিস মানে একদম মাথায় ঢুকে গেছে। হ্যাঁ ম্যাম। ওকে, কারণ অনেক সময় আপনার কম্পিটেন্সির কম্পোনেন্ট আর হচ্ছে গিয়ে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট, এলিমেন্ট এগুলো সব এক করে ফেলেন, বুঝতে পারছেন? এখন তাহলে আমরা দুইটা জিনিস আলাদা জেনে গেছি, আমাদের এখন আর ঝামেলা হবে না। তাহলে এখন আমাদের নেক্সটে যাই। দেখেন, তাহলে আমরা কম্পিটেন্সি পড়ছি। কম্পিটেন্সি কাকে বলে? কম্পিটেন্সি ইজ দ্য কম্বিনেশন অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড টু পারফর্ম এ জব। আর কম্পিটেন্সির তিনটা কম্পোনেন্ট, সেই তিনটা কম্পোনেন্ট হচ্ছে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডও পড়ে ফেলছি। এখন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে আবার তিন প্রকার। ফার্স্টে একটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে প্রকারভেদ, আরেকটা আসবে হচ্ছে কম্পোনেন্ট, এলিমেন্ট বা প্যারামিটার, একই কথা। তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস, আমি আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলবো না, আমি এখন বলতেছি সিএস। সিএস হচ্ছে আবার তিন ধরনের। কয় ধরনের স্যার ম্যাডাম? তিন ধরনের। তিন ধরনের কি কি? এখানে দেখেন, এই তিন ক্যাটাগরি বলতে পারেন। সিএস হচ্ছে তিন ক্যাটাগরি, সেটা হচ্ছে জেনেরিক, স্পেসিফিক, কম্পিটেন্সি। 2 নাম্বারটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। 3 নাম্বারটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস এর ক্যাটাগরি কত ধরনের? 3 ধরনের। তিন ধরনের। কি কি? জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। আচ্ছা, এখন জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্সিটা কি? জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্সিটা হচ্ছে যে কম্পিটেন্সিটা আমাদের সব অকুপেশনের সবার জন্য প্রযোজ্য। আমরা এখানে খেয়াল করবেন, আপনারা যখন পরিচয় হয়েছেন তখন কিন্তু খেয়াল করবেন, একজন আছেন ড্রাইভিং স্কুলের, দ্যাট মিনস ড্রাইভিং পারে। তারপরে হচ্ছে একজন আছেন ডিজিটাল মার্কেটিং বলছেন মনে হয়, আবার একজন আছেন আপনার কেয়ার গিভিং, একজন আছেন হচ্ছে কি জানি অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং। আপনারা এক একজন এক এক অকুপেশনে আছেন না, কিন্তু আপনাদের সবার একটা কমন টপিক বা কমন ইউনিট হচ্ছে এই জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্স, যেটা আপনার সবার জন্য, যে যেই অকুপেশনেরই থাকেন না কেন, যেটা সবার জন্য প্রযোজ্য। সেটা হতে পারে কি? সেটা হতে পারে ইংলিশ, ওয়ার্ক প্লেসে ইংলিশ ব্যবহার করা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা। তারপর টিম ওয়ার্ক, তারপর হচ্ছে টিম বিল্ডিং বা গুড কমিউনিকেশন, বুঝতে পারছেন? এইগুলো আপনার হইতে পারে জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্সি। দ্যাট মিনস জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্সিটা হচ্ছে কি? যে কম্পিটেন্সিটা কার জন্য? সবার জন্য প্রযোজ্য। কে ক্লিয়ার? তাহলে যে কম্পিটেন্সিটা কি, যে যেই অকুপেশনেরই হোক না কেন, যে যেই সেক্টরেরই হোক না কেন, সবার জন্য প্রযোজ্য, সেই কম্পিটেন্সিকে কি বলে? জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্সি। ওকে, আমি যদি একটু ছোট্ট করে একটা গল্পের মতো করে আপনাদের বুঝাইতে যাই, তাহলে সেটা দেখেন, আপনারা যখন সবাই বাচ্চা ছিলেন তখন আপনারা কিন্তু ধরেই, এই যে এখন এত বড় বড় পর্যায়ে চলে আসছেন, এত সুন্দর লেখা লিখতে পারেন, এগুলো কিন্তু ধরেই লিখেন নাই। তাহলে আপনাদের স্টার্টিংটা বা বেসিকটা কিভাবে হয়েছে বলেন তো? কেউ কি বলতে পারবেন? সরিয়া, সর্বর্ণ, ব্যঞ্জন বর্ণ, এবিসিডি এগুলো শিখে, এটা আপনার কি ছিল? বেসিক। এখন আপনি যদি মনে করেন যে আপনি শিক্ষিত হবেন, ওকে, আপনার পড়াশোনা করবেন, তাহলে আপনার কিন্তু এই সরিয়া এবিসিডি শিখতেই হবে। এটা
এটা একটা ডাক্তার হইলো, তার হাতে খড়ি এই সরসরিয়া ছিল। এবার এটা যদি অন্য কেউ হয়, মোট কথা বাংলাদেশে যদি কেউ থাকে, বাংলাদেশে যদি অর্জন করে, তাহলে হচ্ছে তার এটা হবেই, সে ওই সরসরিয়া ক খ বা এবিসিডি তার জানতেই হবে। এবার যেভাবেই থাকুক না কেন, যেভাবেই হোক না কেন, ঠিক না? তাহলে এইটা হচ্ছে আপনার জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্সির সাথে আমি তুলনা করতে পারি, আমি কিন্তু তুলনা করতে পারি যে আমার যে সেক্টরেই থাকি না কেন, যে অকুপেশনেই থাকি না কেন, যেটা সবার জন্য প্রযোজ্য, সেটাকে আমি বলবো জেনেরিক স্পেসিফিক কম্পিটেন্সি। এবার ধরেন আপনি আস্তে আস্তে বড় হয়েছেন, বড় হয়ে ক্লাস 8 পাস করছেন, 8 পর্যন্ত আমাদের সবার পড়াশোনা কিন্তু একই ছিল, কেউ কিন্তু আমরা কোনো ডিভাইডে চলে যাইনি, ঠিক না? এরপর 8 পাস শেষ করছি, 9-এ যখন উঠছি, এবার আমি আস্তে বড় হয়ে গেছি, এবার আমার গোল, আমি আমার এবার লক্ষ্য নির্বাচন করব। সেটার জন্য আমি কি করছি, আমি এবার চুজ করছি যে আমি যদি ডাক্তার হইতে চাই তাহলে আমি সায়েন্সে যাব, আমি যদি ব্যাংকার হইতে চাই তাহলে আমি কমার্সে যাব, আমি যদি উকিল হইতে যাই তাহলে আমি কিসে যাব, আর্টসে যাব। তাহলে সায়েন্স, কমার্স, আর্টস এটা একটা গ্রুপ না? আমি এটা চুজ করে নিচ্ছি। তাহলে এইবার আমাকে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর ঢুকে যেতে হবে, এবার একটা নির্দিষ্ট সেক্টরের ভিতরে ঢুকে যেতে হবে। আর এটা যদি সেক্টর বলি, তাহলে আমাদের এনএসডিএ তে অনেকগুলা সেক্টর আছে। এই যে দেখেন সংক্ষেপে লেখা আছে, এই যে সংক্ষেপে লেখা আছে, সেটা হচ্ছে লতিফ আইটির টিসিপিসি লক। এইটা এখানে আপনার এনএসডি তে অনেকগুলো সেক্টর আছে। সেক্টর কি, লাইট ইঞ্জিনিয়ারিং একটা সেক্টর, এগ্রিকালচার একটা সেক্টর, ট্রান্সপোর্ট, আইসিটি, ফার্নিচার, ইনফর্মাল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, আরএনজি টেক্সটাইল, টিবেট, সিরামিক, ফার্মাসিউটিক্যাল, কনস্ট্রাকশন, লেদার অ্যান্ড লেদার গুডস, এরকম 14-15টা সেক্টর আছে। সেক্টর মনে রাখবেন, ওকে? তারপরে এই সেক্টরের আন্ডারে আবার শাখা প্রশাখা আছে। সেটা কিরকম, একটা সায়েন্স যে নিচ্ছে তাহলে সে কি শুধু ডাক্তারই হবে, আর কিছু হইতে পারবে না? সে রিসার্চার হইতে পারবে, আরো বড় বড় অনেক বিষয় আছে সেগুলোর উপরে হইতে পারবে, মানে অনেক কিছু কিন্তু আছে। সায়েন্স নিলে কিন্তু অনেক কিছু হওয়া যায়। ওই যে সায়েন্সের যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয়ের উপর স্পেসিফিক কিন্তু টিচার হওয়া যায়, অনেক কিছু আছে মোট কথা। তাহলে ওইটা হচ্ছে কি, একটা ওই সায়েন্সে হচ্ছে আপনার একটা সেক্টর, ওই সেক্টরের এগেইনস্টে আবার যেটা যেটা হওয়া যায় সেটা হচ্ছে এবার এক একটা অকুপেশন। তাহলে কি কি হওয়া যায় সেটা হচ্ছে এক একটা অকুপেশন। যেমন আমি যদি শুধু আমারটা বলি, সেটা হচ্ছে আমার সেক্টর হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, যেটা আমরা হোটেল ইন্ডাস্ট্রি বলে থাকি। তো আমার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির ভিতরে 4টা সেক্টর আছে, সেটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, তারপরে হচ্ছে আপনার যেটা রান্না বান্না, তারপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, যেটা হচ্ছে রান্না বা খাবার সার্ভ করে, তারপর আরেকটা আছে হাউসকিপিং, যেটা হচ্ছে যে হোটেলের রুম টুম গুছায় রাখে, আবার আরেকটা আছে হচ্ছে আপনার ফ্রন্ট ডেস্ক বা ফ্রন্ট অফিস, যেটা। এই 4টা, বুঝতে পারছেন? তাহলে আমার সেক্টর কিন্তু এইটার ভিতরে আবার আছে কয়টা, 4টা। তাহলে এরকম বিষয়টা। তাহলে জেনেরিকটা হচ্ছে একটা, মানে যেই অকুপেশনে থাকুক না কেন, সেই অকুপেশনের জন্য যে নলেজ স্কিল অ্যাটিটিউডটা প্রয়োজন সেটা। সেক্টর স্পেসিফিক হচ্ছে একটা নির্দিষ্ট সেক্টরের জন্য যে কম্পিটেন্সি প্রয়োজন, সেই কম্পিটেন্সিকে আমরা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি বলবো। আর ওইসব সেক্টরের এগেইনস্টে আবার অনেকগুলো অকুপেশন আছে, 2টা 3টা 4টা 5টা 6টাও আছে অনেক অনেক সেক্টরে অকুপেশন। ওই একটা নির্দিষ্ট অকুপেশনের জন্য আমার যে পরিমাণ কম্পিটেন্সি প্রয়োজন তাকে আমরা কি বলবো, অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। ক্লিয়ার স্যার ম্যাডাম? ম্যাডাম জি একটু ম্যাডাম। বুঝায় বলেন, মানে স্পেসিফিক কম্পিটেন্সিটা তাহলে কাকে বলে? একটা নির্দিষ্ট সেক্টরের জন্য আমার যে কম্পিটেন্সিটা প্রয়োজন হবে। কম্পিটেন্সি মানে কি, যোগ্যতা। তাহলে যোগ্যতা আসলেই কিন্তু আমার কি আসবে, নলেজ স্কিল অ্যাটিটিউড আসবে। তাহলে একটা নির্দিষ্ট স্পেসিফিক সেক্টরের জন্য আমার যে নলেজ স্কিল অ্যাটিটিউডটা প্রয়োজন সেটাকে আমি সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি বলবো। ওকে। আর
আর কেউ বুঝতে পারছেন এটা? জি ম্যাডাম, বোঝা গেছে। কি বুঝছেন বলেন? এটা হচ্ছে নির্দিষ্ট সেক্টর ওয়াইজ যেই কম্পিটিশন মানে যোগ্যতাটা, সেটাই হচ্ছে এই সেক্টর স্পেসিফিক সেক্টর কম্পিটিশন। না, আমাকে তিনোটাই বুঝান। আচ্ছা, জেনেরিক হচ্ছে এটা হচ্ছে কমন, সবার জন্য একই রকম। আর সেক্টর ওয়াইজ হচ্ছে ভাগ ভাগ, মানে যে নির্দিষ্ট একটা সেক্টরের ওয়াইজ। আর অকুপেশন হচ্ছে নির্দিষ্ট একটা মানে কাজের জন্য যে কম্পিটিশন সেটা। আচ্ছা, সবাই বুঝছেন তো? আমি কিন্তু স্পেসিফিক নাম ধরে বারবার ডাকতেছি না, বুঝতে পারছেন? নতুন এগুলার জি ম্যাম। লাগতে পারে, বাট সবাই বুঝলে আমাকে বলবেন, আর না বুঝলেও বলবেন। ম্যাম, এই জিনিসগুলো কি আমাদের যে সিভিল বইয়ের মধ্যে কি আছে? কোনটা আমি যেটা বলতেছি মুখে? জি জি। ওইভাবে নাই। আচ্ছা মিস, আপনি যেখান থেকে পড়াচ্ছেন এটা তো সিএসও না বা সিবিএল না, আপনি কোথা থেকে পড়াচ্ছেন এটা একটু জানতে পারি? এইটা কোথাও থেকে পড়াই নেই, এটা হচ্ছে একটা রাফ। এটা আপনারা যখন এই যে লার্নারদের আমি যখন মুখে বলি তারা মুখে বুঝে না, তখন আমি এরকম লিখে লিখে রাখি একটা ওয়ার্ড ইয়েতে, ওয়ার্ডশিটে। তারপরে দেখেন, তাহলে আমরা সিএস বুঝলাম কাকে বলে, সিএস কত প্রকার সেটাও জানতে পারলাম। এখন সিএস এর আবার উপাদান আছে। সিএস এর উপাদান হচ্ছে আবার 9টা। একটা সিএস গঠিত হয় 9টা উপাদান নিয়ে। একটা জিনিস আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে এটা দেখেন। এটা হচ্ছে আপনাদের স্কিল পার্টের সিএস এর সবারই এরকম থাকবে, সামনের দিকেও এটা লাগবে। এটা হচ্ছে দেখেন, এটা সিএস এর আপনার অকুপেশন স্পেস মানে অকুপেশন রিলেটেড সিএস ওপেন করার পরে কয়েকটা পাতা যাওয়ার পরেই এরকম একটা পেজ পাবেন, এই যে কোর্স স্ট্রাকচার লেখা একটা পেজ পাবেন। ওকে, এই পেজটার ভিতরে আপনি আপনার প্রত্যেকটা অকুপেশনই কিন্তু 3 ক্যাটাগরির সিএস নিয়েই গঠিত হয়। প্রত্যেকটা অকুপেশন আপনার জেনারিক, সেক্টর, অকুপেশন স্পেসিফিক 3টা মিলাইয়াই কিন্তু হয়। তাহলে এখানে দেখেন, এখানেই কিন্তু তাহলে বোঝা যাচ্ছে আপনার সিএস যে 3 প্রকার, এখানেই কিন্তু বোঝা যাচ্ছে সিএস এর ক্যাটাগরিটা। দেখেন, এই যে 3 ক্যাটাগরি সিএস এর এটা বোঝা যাচ্ছে। এখন খেয়াল করেন, এই যে এখানে দেখতেছেন না 1 2 3 4 12টা, তার মানে এই প্রত্যেকটা এক একটা ইউনিট বলা হয়। এই যে একটু আগে আমরা পড়ছি না, ইউনিট মানে কি? সাবজেক্ট। তাহলে এই আপনার এই এই অকুপেশনটা গঠিত হয়েছে আপনার 12টা ইউনিট, অর্থাৎ 12টা সাবজেক্ট মিলে বা 12টা অধ্যায় মিলে, যদি আমি বলি সাবজেক্ট মিলে। তাহলে এখানে আপনার জেনেরিকে কিছু থাকে, সেক্টরে কিছু থাকে, অকুপেশনে কিছু থাকে। আমি একটু আগে আপনাদের বলছিলাম না জেনেরিক অকুপেশন, তার মানে আপনি যে যে অকুপেশনেরই হন না কেন, জেনেরিকটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। যেমন ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, এটা আপনার অবশ্যই প্রযোজ্য। আপনার এন্টারপ্রেনারশিপ স্কিল হইতে পারে, তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল বা ইংলিশ, এটাও হইতে পারে। তারপরে এবার আমি যেহেতু ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে কাজ করি, তাহলে আমার এবার চলে আসছে সেক্টর স্পেসিফিক। তাহলে আমার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরের জন্য এই সেক্টর স্পেসিফিকটা কমন। তারপরে আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির ভিতরে আবার কি করি, কুকিং নিয়ে কাজ করতেছি। তাহলে এই 5 থেকে 12 পর্যন্ত যে ইউনিটগুলো আছে, এগুলো আমার কুকিং রিলেটেড ইউনিট। তার মানে এগুলোই আমার মেন, এগুলোই আমার কোর কম্পিটেন্সি যেটাকে বলা হয়, মানে প্রধান কম্পিটেন্সি। এই কয়টা, বুঝতে পারছেন? এইভাবে আমি আইডেন্টিফাই করব। এখন একটা সিএস যদি আমার গঠিত করতে হয়, দ্যাট মিনস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড যদি আমার তৈরি করতে হয়, তাহলে আমি কখনো শুধুমাত্র জেনেরিক, শুধুমাত্র সেক্টর, শুধুমাত্র অকুপেশন নিয়ে করতে পারবো না। আমার এই 3 ক্যাটাগরি ফলো করতে হবে। বা আমি শুধুমাত্র একটা ইউনিট নিয়ে করতে পারবো না, দ্যাট মিনস একটা ইউনিট মানে একটা সাবজেক্ট নিয়ে করতে পারবো না, আমার কয়েকটা সাবজেক্ট একসাথে লাগবে। আমার কথা বুঝতে পারছেন? তাইলে একটা ইউনিট গঠন করতে গেলে
আমার 9টা এলিমেন্ট বা কম্পোনেন্ট প্রয়োজন হয়, যেটাকে একটা সিএস গঠন করতে গেলে একটা সিএস এর কয়টা কম্পোনেন্ট? 9টা। একটা সিএস এর 9টা কম্পোনেন্ট। কি কোন 9টা এটা আমি একটু পরে বলতেছি, একটু জাস্ট এটা মাথায় রাখেন যে একটা সিএস এর হচ্ছে কয়টা কম্পোনেন্ট স্যার ম্যাডামরা? 9টা ম্যাডাম। 9টা। তাহলে 9টা কম্পোনেন্ট মিলে কি গঠিত হবে? একটা ইউনিট গঠিত হবে। এই যে একটা এরকম সিঙ্গেল ইউনিট গঠিত হবে। তাহলে এরকম আবার অনেকগুলো ইউনিট মিলে টোটাল একটা এই সিএস গঠিত হবে। আমি আবারও বলতেছি, একটু বুঝার ট্রাই করেন। আমাদের 9টা এলিমেন্টস, কম্পোনেন্ট বা প্যারামিটার যাই বলেন না কেন একই কথা। ওকে, তাহলে আমাদের 9টা এলিমেন্টস, কম্পোনেন্ট বা প্যারামিটার মিলে একটা ইউনিট বা সিএস গঠিত হয়। ওকে, আর অনেকগুলো ইউনিট মিলে আবার কি গঠিত হয়? এই সিএস গঠিত হয়। তাহলে 9টা মিলে একটা ইউনিট, আর অনেকগুলো ইউনিট মিলে একটা সিএস। এই কথা আর কি। জাস্ট আপনার একটা সিএস গঠিত করতে গেলে কখনো একটা দিয়ে হবে না, আমি এটাই বারবার বুঝাচ্ছি। একটা সিএস যদি আপনি গঠন করতে চান, একটা ইউনিট বা একটা সাবজেক্ট দিয়ে কখনো হবে না, অনেকগুলো লাগবে। আর একটা সাবজেক্টের ভিতরে আবার 9টা এলিমেন্ট, কম্পোনেন্ট বা প্যারামিটার থাকে, সেগুলো আবার কি কি? বা একটা সিএস এর যদি বলেন কম্পোনেন্ট বা উপাদান, সেটা হচ্ছে 9টা। সেই 9টা হচ্ছে আপনার এই যে এখানে লেখা আছে, একটু আপনারা দেখেন। এই যে ফার্স্ট হচ্ছে আপনার 1 নাম্বার হচ্ছে ইউনিট কোড, 2 নাম্বার হচ্ছে ইউনিট টাইটেল, 3 নাম্বার হচ্ছে নমিনাল আওয়ার, 4 নাম্বারটা কেউ পড়েন তো? ইউনিট ইউনিট। ডিসক্রিপ্টর। শোনা যাচ্ছে না মনে হয়। আপনি বলেন তো, কেউ একজন বলেন, 1 নম্বর থেকে বলেন। 1 নম্বর ম্যাম আমি বলবো। হ্যাঁ। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে ইউনিট কোড, সেকেন্ড হচ্ছে ইউনিট টাইটেল, থার্ড হচ্ছে নমিনাল আওয়ার, ফোর্থ হচ্ছে ইউনিট ডিসক্রিপ্টর, ফিফথ হচ্ছে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, সিক্স হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, 7 হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্ট, 8 হচ্ছে এভিডেন্স গাইড, আর 9 হচ্ছে অ্যাক্রিডিয়েশন রিকোয়ারমেন্ট। এই 9টা মিলে একটা সিএস গঠিত হয়। ওকে, মিস এই 9টা মিলে একটা সিএস গঠিত হয় নাকি একটা ইউনিট গঠিত হয়? আচ্ছা, এটা ইউনিটও গঠিত হয়, আবার হচ্ছে ওই অনেকগুলো ইউনিট মিলে আবার সিএস গঠিত হয়, কিন্তু এটা সচরাচর সিএস এর ক্ষেত্রেই বলে। আচ্ছা, আজকের জন্য আমি প্রথম সেশন এর চেয়ে বেশি আর কি একটু রাখতে চাচ্ছি না। সিএসটা একটু ভালো করে ইয়ে করবেন, যতটুকু পড়াইছি এইটুকু পড়েন। ওকে, নেক্সট ক্লাস থেকে আর একটু ভালো করে ইয়ে করব, কিছু মনে করবেন না। জি বাইজিৎ স্যার বলেন। ম্যাডাম একটু নোট নিচ্ছিলাম, ওই 9টা একটু আরেকবার লিখতে যাচ্ছিলাম। হ্যাঁ, এই যে যে দেখাচ্ছি, এই যে এই নোটগুলো তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে, তাই না? না না, এগুলো কোনো শেয়ার করা হবে না। এগুলো একটু শেয়ার করলে মনে হয় ভালো হতো আসলে আমাদের জন্য। স্ক্রিনশট নিয়ে একটু লিখে ফেলেন এটা।
আচ্ছা মিস, আমি একটু যেটা লক্ষ্য করলাম আসলে এই কয়েকদিনের মধ্যে আমাদের হসপিটালি সেক্টর ট্রেনার হিসেবে জায়গা করে নেওয়া তো একটু টাফ বা একটু সংকীর্ণ মনে হয় সেক্টরটা, তাই না? আমি এই মুহূর্তে একটু বলতে পারছি না, আমার একটু ইয়ে হয়েছে, একটু আমি আপনাদের আজকে এই জায়গায় একটু ইন্ডিং করতে চাচ্ছি। ওকে, ওকে মিস, তাহলে বের হয়ে যাব। হ্যাঁ আজকে শুনেন লার্নার্স, একটু শুনেন আপনারা। আমরা ইনশাল্লাহ নেক্সট সেশনে আজকে যতটুকু পড়াইছি ঠিক এইগুলো আমি মুখস্থ ধরবো। নেক্সট সেশন ইনশাল্লাহ আমাদের হচ্ছে মঙ্গলবার ইনশাল্লাহ কথা হবে। ওকে, এই বিষয়গুলো সবাই ভালো মতো যে যতটুকু নোট করছেন আমাকে পিডিএফ আকারে গ্রুপে জমা দিবেন। আপনাদের প্রতিদিনের হোমওয়ার্ক কে কি নোট করছেন না করছেন, আসলে কি নোট করেন কি করেন না, আমার ওটা খেয়াল রাখতে হবে। তো এটার জন্য কে কি লিখছেন না লিখছেন এটা ছবি তুলে পিডিএফ আকারে জমা দিবেন, আর জমা না দিলে তার কিন্তু খবর আছে। সো আজকের জন্য এখানে একটু শেষ করতে চাচ্ছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে বাকিটা পরবর্তীতে কন্টিনিউ করব।